এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাপগতিবিদ্যা সেকেন্ড পার্ট। তাইলে তাপগতিবিদ্যার আমরা সূত্রগুলো শুরু করি। প্রথমেই যেই সূত্র আছে সেটা হচ্ছে তাপ পরিমাণ সংক্রান্ত। প্রথমে আমরা যেই সূত্রটা শিখব সেটা হচ্ছে সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আর এন মাইনাস 492 ডিভাইডেড বাই 9। তো এইখানে আমি আমার সময় মনে রাখতাম এই দুইটা সূত্র, মানে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের জন্য সি ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। আর কেলভিন, তুমি বলতেছো ভাই কেলভিন কেন মনে রাখবো না? কেলভিন মনে রাখার দরকার নাই। দেখো, তুমি হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করলে ওর সাথে 273 যোগ করলে তোমার কি হয়, কেলভিনে চলে আসতেছে না। তার জন্য তোমার কেলভিন আর আলাদা করে মনে রাখার দরকার নেই। আর এটা হচ্ছে রোয়েমার স্কেলে আর এন দ্বারা বোঝায় রোয়েমার স্কেলে তাপমাত্রা, যেটা পরীক্ষায় খুব একটা আসে না, যার কারণে ওইটা না পড়লেও চলে, ওই জন্য আমি ওইটা দেখি নাই। তারপরে আর এটার যদি, এটা তো বললো একটা তাপমাত্রা, ধরো এটা 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তাহলে ফারেনহাইটে কত হবে ওইটা বের করতে হচ্ছে। যদি এরকম বলে যে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হইল, তাহলে ফারেনহাইটে কত পরিবর্তন হবে? দেখো, এটা 5 পরিবর্তন হয়েছে না, তাহলে ফারেনহাইটে কত পরিবর্তন হয়েছে? যদি এইটা কখনো চায় তখন কোন সূত্র ইউজ করবা? তখন তুমি ইউজ করবা এই ডেল সি, মানে যেই যত ওখানে পরিবর্তন হয়েছে সেলসিয়াসে, ডিগ্রি সেলসিয়াসে, ইকুয়াল টু ডেল এফ, মানে কতখানি এই তোমার ফারেনহাইটে পরিবর্তন হয়েছে সেটা অটোমেটিক পেয়ে যাবে, ইকুয়াল টু 9। আর যদি তুমি হচ্ছে কেলভিনে চাও, ডেল কে ডিভাইডেড বাই 5। দেখো, কেলভিন আর সেলসিয়াস কিন্তু একই, কারণ সেলসিয়াস থেকে কেলভিন হচ্ছে 273 বেশি, শুধু যোগ করে দিতে হয় না, এর জন্য। আর তারপরে যদি রোয়েমার চাও, ডেল আর এন ডিভাইডেড বাই 9। কিন্তু আমি এই যে প্রথম দুইটা মনে রাখলেই যথেষ্ট পরীক্ষার জন্য। তারপরে এখন ওই যে আমরা দ্বিস্থির বিন্দু নীতি, এক স্থির বিন্দু নীতি এগুলো পড়েছি না? এখানে বিভিন্ন বস্তুর, ধরো তাপমিতিক ধর্ম, তাপমিতিক বস্তু, এইসব ব্যবহার করে আমাদের হচ্ছে থার্মোমিটার বানানো হয়। সেই থার্মোমিটার থেকে তাপমাত্রা নির্ণয় করা হয় হয়তো। ওই রকম যদি সূত্রগুলো আসে, ওই রকম তাপমাত্রা নির্ণয় করতে হলে তোমার থেটা, থেটা মানে যেই তাপমাত্রাটা নির্ণয় করব, থেটা মাইনাস এটা হয় থেটা আইস, মানে এটাকে বরফ বিন্দু, মানে যেই তাপমাত্রায় বরফ হইতে পারে। আর নিচে হবে থেটা স্টিম, মানে যে স্ফুটনাঙ্ক এস টি ইএম, স্টিম মাইনাস থেটা আইস, যে বিন্দুতে বরফ হয়, ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার কি, যে কোনো সব কিছুর জন্য একদম জেনারেল ফর্মুলা। তারপরে এইখানেও সেম ভাবে এক্স থেটা, মানে যদি তাপমিতিক বস্তু যেটা নিলা সেটার ধর্ম হচ্ছে এক্স, মানে এইটাই তাপমাত্রা বা এত দেখাচ্ছে, ধরো 5 ডিগ্রি সেলসিয়াসে, এই যে এই থেটার জন্য তোমার এইটা তোমার কি আয়তন প্রসারণ, ধরো তাহলে আয়তন প্রসারণ দেখাচ্ছে, তাহলে এইটার জন্য এইটা এইভাবে পেয়ে যাবা সরাসরি, যেরকম এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এটাই হচ্ছে সূত্র। তার মানে ধরো এটা তুমি হচ্ছে থেটা দিয়ে বুঝাইছি, ডিগ্রি সেলসিয়াস হইতে পারে, কেলভিন হইতে পারে, যে কোনো তাপমাত্রা হইতে পারে, যে কোনো স্কেল হইতে পারে। যে কোনো স্কেল হইলে ধরো তোমার রোদ, তোমার আর থেটা, তোমার ধরো বললো যে একটা থার্মোমিটার বানাইলা, যেই থার্মোমিটারের তোমার রোদ দ্বারা প্রকাশ করে, তাহলে এক্স থেটা মানে রোদ। যখন বললো যে যখন 5 ওহম রোদ দেখায় তখন তাপমাত্রা আসলে কত, তার মানে এক্স এর মান 5 বসাবা, তার মানে কত রোদ থাকলে এই যে বরফ বিন্দু পাওয়া যায় সেটা বসাবা, কত রোদ থাকলে স্ফুটনাঙ্ক পাওয়া যায় সেটা বসাবা। তাহলে এই দুইটাতে একই জিনিস, তাই না? একই জিনিস বসাইলে এটা তোমার দেওয়া থাকবে যে 5 ওহম রোদের সময় তাপমাত্রা কত। তখন তুমি এই যে থেটা আইস তোমার এই ডিগ্রি সেলসিয়াসে, তাহলে 0 ডিগ্রি, থেটা স্টিম 100 ডিগ্রি, এগুলো সব কিছু বসাইলে আর তাহলে এটা কত পাওয়া যাবে, সেইটাই হবে তোমার ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। তার মানে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 ওহম রোধ হবে। আবার এরকম বলতে পারে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত হবে, তখন এইখানে 20 বসাবা, এক্স থেটার মান বের করবা। এইভাবে হচ্ছে এই সূত্রটা আসছে। আবার আরেকটা হচ্ছে এক স্থির বিন্দু নীতি। এক স্থির বিন্দু নীতিটা কেমন ছিল? এক স্থির বিন্দু নীতি হচ্ছে যে কোনো থেটাটা বের হবে কিভাবে, আর থেটা মাইনাস আর নট। আর থেটা বলতে ওই তোমার যে তাপমিতিক ধর্মটা ওইটা, এটা হচ্ছে থেটা হবে, থেটা মাইনাস 0 ডিগ্রি বা হচ্ছে 0 ডিগ্রি বা বরফ বিন্দু, আর নিচে হবে আর 100 মাইনাস আর নট, মানে হচ্ছে স্টিম মাইনাস আইস, যেটা ওই একই জিনিস, স্টিম আইস গুণন টি আর, মানে টি আর মানে টিপলেট পয়েন্ট, ত্রৈধ বিন্দু। পানির ত্রৈধ বিন্দু কত ভাই? 273.16, তাই না? 273.16 কেলভিন না? তো ত্রৈধ তো এই টি এর মান হচ্ছে 273.16।
এইটাই হচ্ছে তড়িৎ বিন্দু। তাইলে সবকিছু বুঝলাম। এখন এইটাকে এই যে এই পাশের এই যে এই সূত্রটাকে অনেকে আবার হচ্ছে এই যে থিটা মাইনাস 0 ডিগ্রি ডিভাইডেড বাই 100 - 0 ইকুয়াল টু এক্স থেটা মাইনাস এক্স আইস এরকম করে লেখে, কিন্তু এটা লেখার দরকার নেই, আমি ডাইরেক্ট থেটা লিখছি। মানে তুমি এইটাতেই তোমার যদি বলে যে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, তাহলে এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে ওই বরফ বিন্দু কত হবে 0 ডিগ্রি, ডিগ্রি সেলসিয়াসে স্ফুটনাঙ্ক কত হবে 100 ডিগ্রি, ওইটা। তোমার যদি ফারেনহাইট বলে তাহলে ফারেনহাইটে এই মানগুলো বসাবা। তার জন্য ওইটা এক্সট্রা করে মুখস্থ করতে হয় না, অনেকে এক্সট্রা করে মুখস্থ করতে দেখছি। সেম যদি এইখানে ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে 100 - 0, যদি ফারেনহাইট হয় 180 - 0, এরকম না, সরি, যেটা হবে তোমার সেটা বের করবা। তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সংক্রান্ত সূত্র বলি, তো ওইগুলো একটা আগে হেডিংটা দিয়ে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সংক্রান্ত সূত্র বলি এখানে। 1 নম্বরে যেটা পড়বো সবচেয়ে পরিচিত সূত্র, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লু। ডি কিউ হচ্ছে শোষিত বা বর্জিত তাপ, ডি ইউ কি অন্তস্থ শক্তির পরিবর্তন, আর ডি ডাব্লু হচ্ছে কৃতকাজ। আমি এখানে এই লিখতেছি না কোনটার পরিচয় কি, যদি আমি লিখে দিই তাহলে তোমার সময় বেশি লাগবে, আর পরীক্ষার আগে অত সময় নাই, আমি বলে দিচ্ছি তোমরা খালি রিভাইজ দিয়ে নিবা। তারপরে ডি ডাব্লু কৃতকাজ না, ডি ডাব্লু ইকুয়াল টু লেখা যায় পি ডিভি। পি হচ্ছে তোমার কি চাপ, আর ডিভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। তার মানে স্থির চাপে আয়তনের যদি পরিবর্তন হয়, যতখানি আয়তনের পরিবর্তন হবে সেই দুইটার গুণফলে হবে কৃতকাজ। তারপরে আছে অন্তস্থ শক্তি, অন্তস্থ শক্তি ডিইউ। ডিইউ কে লেখা যায় এন সিভি ডিটি। এন সিভি ডিটি, এন কি, এন হচ্ছে মোল সংখ্যা, সিভি কি, সিভি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে সিভি, ভি মানে ভলিউম, তাহলে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আর ডিটি কি, তাপমাত্রার পরিবর্তন, তাই না? তারপরে 4 নম্বর, 4-এ আসি হচ্ছে তোমার ডি কিউ। প্রথমে যেটা ছিল ডি কিউ বা হচ্ছে যে তোমার শোষিত বা বর্জিত তাপ, এইটা ইকুয়াল টু হবে এন সিপি ডিটি। তার মানে এটা তো মোল, সিপি মানে হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তাইলে এটাও শিখলাম আমরা কোনটা কি পরিচয়। তারপরে 5 নাম্বার, 5 নাম্বার আসি হচ্ছে 5 নাম্বার হচ্ছে সূত্র হচ্ছে গামা। গামা হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত, মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত মানে সিপি বাই সিভি। আবার আরেকটা সূত্র লেখা যায় সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। আর কি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আমরা জানি না 8.314 পড়ছিলাম না। তারপরে আরেকটা লেখা যায় সূত্র, আরেকটা হচ্ছে সিভি। সিভি এই যে এই সূত্রটা, সিভিকে এক পাশে রেখে বাদ বাকিগুলো আর এক পাশে নিয়ে যাও, তারপরে এই সিপির জায়গায় মানগুলো বসাই দাও, এখান থেকে মান টান বসাইলে সিভি ইকুয়াল টু আসে আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান। এই যে গামা, এখান থেকে তুমি এই সিপি, দেখো সিপি এখানে রাখলা, তারপরে গামা বসাইলা, তুমি এই মান টান বসাইলে এই যে এই দুইটা কম্বাইন করে এখানে কিন্তু সিভি ইকুয়াল টু আর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান আসে। আর যদি আরেকটা সিপি ইকুয়াল টু পড়ো, সিপি ইকুয়াল টু কী হবে, গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস ওয়ান, এই সূত্রগুলো আসে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে এই কয়টা জিনিসই আসে। তারপরে আসে তোমার হচ্ছে তাপগতীয় পরিবর্তন ও কৃতকাজ, তো ওইটারও হেডিং দিয়ে নিয়ে আগে। দেখো ভাই, তাপগতীয় পরিবর্তন ও কাজ সম্পর্কিত যে সূত্রগুলো আছে ওইগুলোর মধ্যে প্রথম যে সূত্রটা আমরা পড়বো সেটা হচ্ছে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে। তুমি মনে রাখবা সমষ্ণ পরিবর্তন হইলে P1V1 ইকুয়াল টু P2V2 হয়। এটা কিন্তু কেমিস্ট্রিতেও পড়ছো। P1 হচ্ছে আদি চাপ, P2 হচ্ছে শেষ চাপ, V1 হচ্ছে আদি আয়তন, V2 হচ্ছে শেষ আয়তন। এখন রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে আবার অনেকগুলো সূত্র আছে। রুদ্ধতাপীয় পরিবর্তনে যে রুদ্ধতাপীয় গ্রাফ গামা গুণ খাড়া হয় না, যার কারণে রুদ্ধতাপীয় গ্রাফের ক্ষেত্রে প্রথম সূত্র হচ্ছে P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাইলে এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে দুইটা যদি আমি P2V2 টু দি পাওয়ার গামা, এইটা হবে একটা। তারপরে আরেকটা হইতে পারে টিভি দেওয়ার জায়গায় টিভি দিয়ে রাখছে, তাই আমি এইভাবে মনে রাখতাম কীভাবে, ওটা পরে আগে সবগুলো সূত্র। টিভি থাকলে গামা মাইনাস ওয়ান, T1V1 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, T2V2 টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, একটা দুইটা। আর একটা থাকে হচ্ছে তোমার T1P1 ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু T2P2 ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা।
তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে প্রথমটা মনে রাখবা পিভি ইকুয়াল টু এনআরটি ছিল না, পিভি প্রথমটাই দেখো সমস্যা কি ছিল, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, সেম পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, কিন্তু ভি এর উপর গামা থাকবে। এখন দ্বিতীয় সূত্র, এই সূত্রগুলো সিরিয়াল আমি এইভাবে মনে রাখতাম, পি ওয়ান ভি ওয়ানের উপর গামা, তারপরে হচ্ছে পিভি থেকে তোমার পি প্রথমটা পরিবর্তন হবে, প্রথমটা পিভি, আমরা কিন্তু ওই যে চলক কোনটা জানি, পিভিটি তিনটাই চলক তাই না, তাহলে পি আর ভি হয়ে গেছে, কোনটা বাদ আছে, টি বাদ আছে, তাহলে প্রথমটা উঠে টি বসে, টি বসাইলে ভি টু দিবার গামার থেকে এক কমে গেছে, তারপরে এখন টি ঠিক আছে ভি কমাই দিব, ভি তাহলে টি ভি বাদ থাকে কি পি, তাহলে এখানে ভি এর বদলে পি বসাবো, পি বসে ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এক পাশে মনে থাকলে তো আর এক পাশে আরামসে মনে থাকবে তাই না, একই জিনিস খালি ওই পাশে টু লিখবা। তারপরে আর একটা জিনিস, এখানে আরেকটা সূত্র আছে, ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু ভি টু বাই টি টু, এটা তো যে তোমরা হচ্ছে কেমিস্ট্রিতে এইভাবে পড়ছো, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু, এভাবে পড়ছো না, সেই সূত্রগুলাই। তারপরে আমরা পরের সূত্রে যাই, পরে আমাদের কি হয়েছে, পরে হচ্ছে তোমার কৃতকাজ সমষ্ণ প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আচ্ছা লিখে দিয়ে আগে। তাহলে দেখো প্রথম সূত্র কি, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু এন আর টি লন ভি টু বাই ভি ওয়ান, এখানে এন আর টি কি, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন, আর ডাব্লু তো কৃতকাজ, আর লন ভি টু মানে হচ্ছে শেষ আয়তন, ভি ওয়ান মানে আদি আয়তন, সমষ্ণ প্রক্রিয়ায় যে আয়তন কতখানি পরিবর্তন হয়েছে ভি টু ডিভাইডেড বাই ভি ওয়ান, এটা হচ্ছে কৃতকাজ। এখন অনেক সময় এনআরটির মান তোমার কোশ্চেনে পাবান, তখন আমরা পিভি ইকুয়াল টু এন আর টি পড়েছি না, এইখান থেকে এনআরটির বদলে পিভিটাও কিন্তু ব্যবহার করতে পারো, পিভি মান দেওয়া থাকলে পিভি ব্যবহার করলে তোমার এই সেম সূত্রকে এনআরটির জায়গায় পিভি বসাই দিবা, তাহলে হয়ে গেল। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের ক্ষেত্রে কি, ডাব্লু ইকুয়াল টু এন আর, নিচে থাকবে ওয়ান মাইনাস গামা, আর এখানে থাকবে টি টু মাইনাস টি ওয়ান, এটা করলে কি হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ, এইটাই তোমার রুদ্ধতাপীয় হলে এই সূত্র ব্যবহার করবো। এখন আসি তাপীয় ইঞ্জিন সম্পর্কিত কোশ্চেন, মানে সূত্রে, তাপীয় ইঞ্জিন সম্পর্কিত প্রশ্নে বা সূত্রে সর্বপ্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে কর্মদক্ষতা, কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু ডাব্লু বাই কিউ ওয়ান, ডাব্লু বাই কিউ ওয়ান, তাইলে ডাব্লু আমরা ওই যে ডাব্লু সমান সমান কি জানি, ডাব্লু সমান সমান তো জানি না, আসলে আমরা জানতাম এরকম, কিউ ওয়ান ইকুয়াল টু ডাব্লু প্লাস কিউ টু, কিউ ওয়ান এর মান কি, কিউ ওয়ান হচ্ছে গৃহীত তাপ, গৃহীত তাপ, আর কিউ টু হচ্ছে বর্জিত তাপ, বর্জিত তাপ, গৃহীত তাপ আর বর্জিত তাপ, তার মানে গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ করলে যে ডাব্লু পাচ্ছি কৃত কাজ, তার মানে উপরে আমরা কি লিখবো, উপরে আমরা কিউ ওয়ান মাইনাস কিউ টু লিখতে পারি না, তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ টু যদি লিখি, কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড বাই কিউ ওয়ান ইকুয়াল টু হয় ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, এইটাই হচ্ছে তোমার কি, এইটাই হচ্ছে তোমার তাপীয় হচ্ছে কর্মদক্ষতা। এটাকে যদি আরো সুন্দরভাবে লেখো, এই যে অনেকটা এরকম, ইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই, সরি, কিউ টু বাই কিউ ওয়ান ইন্টু 100%। এখন তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে, আচ্ছা এই জিনিসটা একটু পরে আলোচনা করি তাইলে ভালো হবে, এই সূত্রটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, ইটা ইকুয়াল টু, কিভাবে লিখতে পারি সেটা বোঝার জন্য এখানে আমরা আর একটা জিনিস, একটা আদর্শ ইঞ্জিন যদি হয়, আদর্শ বা প্রত্যাবর্তী, প্রত্যাবর্তী, আদর্শ বা প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে কিউ টু বাই কিউ ওয়ান ইকুয়াল টু টি টু বাই টি ওয়ান হয়, তার মানে তোমার এই যে গৃহীত তাপ, সরি, গৃহীত তাপ আর বর্জিত তাপ না, তোমার হচ্ছে কিউ ওয়ান হচ্ছে গৃহীত তাপ, এটা হচ্ছে বর্জিত তাপ, আর গৃহীত তাপের ফলে, যে গৃহীত তাপের ফলে তাপমাত্রা, যে তাপমাত্রার সিঙ্ক থেকে নেওয়া হয়েছে তোমার উচ্ছেদ তাপমাত্রা বলা হয়, আর হচ্ছে কিউ টু সমানুপাতিক কি আছে, গ্রাহকের তাপমাত্রা, তার মানে এই যে এইটা সমান হয় আদর্শ বা প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে। তাই প্রত্যাবর্তী যদি ইঞ্জিন হয় তখন এইটা যেহেতু সমান, তাহলে ওয়ান মাইনাস টি টু বাই টি অনও লেখা যায়, টি টু বাই টি ওয়ান, টি টু মানে কি গ্রাহকের তাপমাত্রা, টি ওয়ান মানে উচ্ছেদ তাপমাত্রা, তাইলে এইটা তোমার এই ইঞ্জিন সম্পর্কিত বা কার্নো ইঞ্জিন সম্পর্কিত সূত্রগুলো গেল। এখন যদি আমরা রেফ্রিজারেটর সম্পর্কে সূত্র জানতে চাই, ঠিক তার উল্টা সেগুলো লিখে দিই। রেফ্রিজারেটর একটা শব্দ আছে, সেইটা হচ্ছে তোমার কার্য সম্পাদক সহগ, ওটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, কিউ ইকুয়াল টু
সরি কে ইকুয়াল টু কিউ এল ডিভাইডেড বাই ডাব্লু। কিউ এল কি? কিউ এল হচ্ছে বর্জিত তাপ, বর্জিত তাপ, বর্জিত তাপ। আর ডাব্লু কি? ডাব্লু হচ্ছে কৃতকাজ। তাইলে কিউ এল ইকুয়াল টু লেখা যায় কি দেখো তো, কিউ এল ইকুয়াল টু কিউ এইচ মাইনাস ডাব্লু। ওই সেম, ওই যে আমরা একটু আগে দেখলাম না, কিউ ওয়ান ইকুয়াল টু ডাব্লু প্লাস কিউ টু, এটা সেম হয়। ওইটা কি হইতো, তাপীয় ইঞ্জিনের তাপ থেকে তোমার কৃতকাজ হয়, আর এটা কৃতকাজ করানোর জন্য বাইরে থেকে এক্সট্রা এনার্জি দিতে হয়। তার মানে তোমার কিউ এল মাইনাস কিউ এইচ, সরি কিউ এল, কিউ এইচ মাইনাস কিউ এল করলে তোমার কি আসে, কৃতকাজ। যদি এইভাবে করি দেখো, কিউ এল মাইনাস কিউ এইচ ইকুয়াল টু মাইনাস ডাব্লু, তার মানে কৃতকাজ, কিন্তু ঋণাত্মক কৃতকাজ হয়েছে। তার মানে আমরা বাইরে থেকে শক্তি দিয়ে কৃতকাজ করাইছি, এর যার কারণে কিউ এল মাইনাস কিউ এইচ ইকুয়াল টু মাইনাস ডাব্লু হয়েছে। তো ফ্রিজের কার্য সম্পাদক সহ কে ইকুয়াল টু কিউ এল ডিভাইডেড বাই ডাব্লু। তাইলে কিউ এল ডিভাইডেড বাই ডাব্লুর জায়গায় লেখা যায় কিউ এইচ মাইনাস কিউ এল। এই যে এটা মাইনাস সরানোর জন্য আমরা হচ্ছে ঘুরে দিছি এই পাশে, দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা আসে। এইটা ইকুয়াল টু, যে আদর্শ যদি হয় তাহলে টি এল ডিভাইডেড বাই টি এইচ মাইনাস টি এল লিখতে পারি। এই সবগুলোর সাথে কি হবে, 100% গুণ হবে। তাইলে তোমার হচ্ছে ফ্রিজের কার্য সম্পাদন সহগ যেটা পাইলাম সেটা পাবো। টি এল এর পরিচয় কি? টি এল মানে হচ্ছে ভাই, টি এল মানে হচ্ছে তোমার অপসারিত না, নিম্ন তাপমাত্রা, আর হচ্ছে টিএইচ হচ্ছে উৎসের তাপমাত্রা। আর হচ্ছে তোমার কিউএইচ হচ্ছে অপসারিত তাপ, কিউএইচ হয়ে গেল, কিউএইচ অপসারিত তাপ, আর কিউএল হচ্ছে বর্জিত তাপ। এইগুলোই হচ্ছে সূত্রের পরিচয়। তারপর আমরা পরের পেজে যাই ভাই। তাহলে দেখো ভাই, তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে কি হয়, আমরা তাপমাত্রার পরিবর্তন বলে এর পরের পেজে যাই। এনট্রপি সম্পর্কিত দেখো, এনট্রপি সম্পর্কিত, এনট্রপি তিন ভাবে পরিবর্তন হতে পারে। এক হচ্ছে তাপমাত্রার পরিবর্তন না হইলেও এনট্রপির পরিবর্তন হয়, আর একটা হচ্ছে সুপ্ত তাপমাত্রা দ্বারা এনট্রপির পরিবর্তন, আর একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন হইলে এনট্রপি কি পরিবর্তন হয়। তে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন না হইলে। তাপমাত্রার পরিবর্তন না হইলে ডিএস ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই টি। এখানে ডি কিউ কি, শোষিত বা বর্জিত তাপ, আর ডিএস হচ্ছে এনট্রপির পরিবর্তন, আর টি হচ্ছে তাপমাত্রা, এটা পরিবর্তন হয় নাই। তোমার এইটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন না হবে কখন, লিখে দিই, তাপমাত্রা পরিবর্তন না হলে। তারপরে যদি এইবার হয় কি, সুপ্ত তাপ দ্বারা তোমার এনট্রপির পরিবর্তন হয়েছে, ডিএস ইকুয়াল টু এম এল ডিভাইডেড বাই টি। এম এল তোমার হচ্ছে অনেক সময় ভিউ হইতে পারে, তাই না, এম এল ভি এম এল এফ এগুলো পড়ছো না, তো উপরে হচ্ছে এম এল সুপ্ত তাপ, এইটা হচ্ছে এম এল বাই টি। এটা কখন, সুপ্ত তাপের ক্ষেত্রে, সুপ্ত তাপের ক্ষেত্রে তোমার হচ্ছে এন্ট্রপির পরিবর্তন এইটা হবে। আর একটা আছে তোমার, তাপমাত্রা যদি পরিবর্তন হয় তখন তোমার হচ্ছে এন্ট্রপির পরিবর্তন কি হবে, তখন হবে এম এস, আচ্ছা এখানে একটু দেখি, এম এস লন টি টু বাই টি ওয়ান। এটা হচ্ছে তাপমাত্রা যদি পরিবর্তন হয়, তাপমাত্রা পরিবর্তন হলে এইটাই হচ্ছে তোমার এনট্রপি সম্পর্কিত রাশিমালা। তো এই ছিল মোটামুটি তোমার হচ্ছে এই চ্যাপ্টারের সূত্রগুলা। আমি হচ্ছে রেফ্রিজারেটরটা আরেকবার আরো কিছু তোমার একদম সিম্পল করে বুঝাই, কারণ রেফ্রিজারেটরটা এখানে হচ্ছে যেটা বলছে এইভাবে পরীক্ষার খাতায় একটু কষ্টকর হয়ে যায় না লেখা। তাইলে রেফ্রিজারেটর লিখি, আমি রেফ্রিজারেটর আর এফ লিখলাম শুধু। আচ্ছা, আর এফ, আর আই রেফ্রি, জি আর এ টিও আর, রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের ক্ষেত্রে কি হয়, রেফ্রিজারেটরের সূত্রগুলো যদি আবার লিখি, তুমি মনে রাখবা কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু প্লাস ডাব্লু। কিউ ওয়ান আর কিউ টুর পরিচয় কি, কিউ ওয়ান হচ্ছে পরিবেশে বর্জিত তাপ, এই যে ফ্রিজ থেকে বাইরে থেকে গরম বাতাস আসছে না, সেইটাই পরিবেশে বর্জিত তাপ। এটা কি, পরিবেশে বর্জিত তাপ, এটা অনেকে ভুল করে। আর কিউ টু কি, কিউ টু হচ্ছে তোমার পরিবেশে, সরি, কিউ ওয়ান হচ্ছে পরিবেশে বর্জিত তাপ, আর কিউ টু হচ্ছে ফ্রিজার হতে গৃহীত তাপ। মানে ফ্রিজে একটা পানির বোতল রাখলা, ওইখান থেকে যে এই পানিটা ঠান্ডা করার জন্য কি করে, পানির ভিতর থেকে তোমার ওই পানির তাপটা শোষণ করে ফেলে, যার কারণে পানি ঠান্ডা হয়ে যায়, ওই যে গৃহীত তাপ ওইটাই।
ফ্রিজারে গৃহীত তাপ। আর ডাব্লু কি? ডাব্লু হচ্ছে পরিবেশের প্রযুক্ত তড়িৎ দ্বারা কৃত কাজ। দেখো ফ্রিজ কেমনি চলে, ফ্রিজের কম্প্রেসারে আমাদের বাইরে থেকে বিদ্যুৎ শক্তি দিতে হয় না, তারপরেই তো তোমার কি হয়, প্রযুক্ত তড়িৎ শক্তি, ওইটাই তো তড়িৎ শক্তি না, ওইটাই তো কাজ করে। তাহলে ডাব্লু হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত তড়িৎ শক্তি, ইঞ্জিনে আমরা পাই আর এটাতে আমরা দেই তড়িৎ শক্তি। তো এইটা থেকে এখন ডাব্লু ইকুয়াল টু কি হবে? ডাব্লু ইকুয়াল টু তাইলে Q1 - Q2। এখন এটাকে যদি কার্য সম্পাদক সহগ বা ইটা লিখি, ইটা বা ফাই যেটাই লেখো, ওইটা হবে Q2/W। Q2/W হলে Q2/W মানে Q1 - Q2। এইটাই হচ্ছে কার্য সম্পাদক সহগ, এইটাই তোমার রেফ্রিজারেটর ছিল। আর আরেকটা জিনিস লেখাবো ভাই, কার্নো ইঞ্জিনে ওই আমরা সমষ্ণ রুদ্ধতাপীয় দুইটা কৃতকাজের সূত্র বললাম না, ওইটা তো দুইবার দুইবার করে মোট 4টা ধাপে কাজটা হয়। তা তুমি যদি চাও একবারেই তুমি টোটাল কৃতকাজ বের করতে চাও, তাইলে তুমি এই সূত্রটা ইউজ করতে পারো। এটা মনে রাখার দরকার নেই, এমনি শুধু দেখো। কার্নো ইঞ্জিনে মোট কৃতকাজ ডাব্লু ইকুয়াল টু কি হবে তখন? এন আর লন V2/V1, তারপরে এখানে ব্র্যাকেটে T1 - T2। এই যে এইটা দিলে একদম টোটাল কৃতকাজ পেয়ে যাবা। তো এইখানে যে তোমার হচ্ছে অনেক জায়গায় গামার কোশ্চেন আসছিল না, তো গামার পরিচয়গুলা মানে কিছু কিছু ক্ষেত্রে লিখে দিই। গামা যদি গামা এক পরমাণুক যদি হয়, এক পরমাণু হইলে গামার মান হবে গামা ইকুয়াল টু 1.66। যদি গামা 2 পরমাণুক হয় তাহলে গামার মান হবে 1.41, মানে 1.4 বলা যায়। গামা 3 পরমাণুক হলে গামার মান হবে 1.33। তো 1.66 যদি তোমরা যখন অ্যাডমিশনে যাবা তখন এইভাবে লাগবে, 5/3 লেখা যায়, কারণ হিসাবের সুবিধায়। অ্যাডমিশনে তোমার হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর অ্যালাউ না, তখন এইভাবে হিসাব করতে 5/3 মানে 1.66 বা ওর কাছাকাছি। তোমার তখন 1.4, এটাকে তোমার 7/5 এভাবে লিখতে হবে। আর 1/3 মানে 4/3 এভাবে লেখা যায়। তে ভাই এই চ্যাপ্টারে এই সূত্রগুলোই ছিল। আমি সময় স্বল্পতার কারণে সূত্রের পরিচয়গুলো আগে পাশে লিখে দিলাম না, বা খুব তাড়াতাড়ি আমি আলোচনা করলাম যাতে তোমরা ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারো, দিয়ে সবগুলো সূত্র সম্পর্কে একটু ধারণা পেয়ে যাও। তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে ভাই, তুমি হচ্ছে লাইক করতে পারো, তারপর হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো যে তোমাদের কোন চ্যাপ্টারের উপর ক্লাস লাগবে বা কোন টপিকের উপর ক্লাস লাগবে, কিভাবে ক্লাসটা আরও ইমপ্রুভ করা যায়। তারপরে তোমার কলেজের গ্রুপে, বন্ধুদের গ্রুপে মাঝে তুমি শেয়ার করে দিতে পারো যে ভিডিওগুলো দেখার জন্য। আর তুমি আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে দিতে পারো, সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহিত হই। এছাড়া ভাই তোমরা এই ভিডিওগুলো সবসময় ফ্রিতেই পাবা, সমস্যা নেই। আর কোন টপিকের ভিডিও লাগবে সেটা আমাকে জানাইলে আমি সেই অনুযায়ী ভিডিও করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।